ফরেস্টের ভিতরে ঢুকছে রাস্তাটা। একটা নির্জন অরণ্য, চারিদিকে কেউ কোথাও নেই। আমার কথার শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ এখানে নেই। চূর্ণিনী নদী আপন খেয়ালে আপন বেগে বয়ে চলেছে। আরও একটা একদিনের ভ্রমণে আজ ঘুরে দেখব নদিয়া জেলার আড়ংঘাটা। আপনারা যারা একদিন ভ্রমণের জন্য একটা ঘোরার জায়গার সন্ধান করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এখানে আছে স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের হাতে নির্মাণ করা প্রায় 300 বছরের পুরানো এক মন্দির, আর আছে গাছপালায় ঢাকা গহীন অরণ্য। 15ই মে 2026 শুক্রবার একদিনের ভ্রমণে আজ আমি এসেছি আড়ংঘাটাতে। এই আড়ংঘাটাতে রয়েছে 300 বছরের পুরানো একটা মন্দির, যার নাম যুগল কিশোর মন্দির, আর আছে এখানকার বিখ্যাত খিসমা ফরেস্ট। এই দুই জায়গা ছাড়াও এখানকার আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আপনাদের কাছে। আমার আজকের যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে। সকাল 7:40-এর শিয়ালদা গেদে লোকাল ধরে রওনা দিলাম নদিয়ার আড়ংঘাটার উদ্দেশ্যে। আপনারা যদি কৃষ্ণনগর বা ব্যান্ডেলের দিক থেকে আসেন, তাহলে রানাঘাট স্টেশনে নেমে গেদেগামী লোকাল ট্রেনে সহজেই আড়ংঘাটা পৌঁছে যেতে পারেন। কিছুক্ষণ পর ট্রেন এসে আমাকে নামিয়ে দিল আড়ংঘাটা স্টেশনে। তারপর সেটি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গেদে স্টেশনের উদ্দেশ্যে চলে গেল। আড়ংঘাটা স্টেশন থেকে নেমে শিয়ালদার দিক অর্থাৎ পিছনের দিকে মুখ করে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে কিছুটা এগিয়ে গেলাম। সামনে দেখতে পেলাম একটি রেল গেট। সেখান থেকে ডান দিকে রাস্তা ধরে গুগল ম্যাপ ও স্থানীয় কয়েকজন মানুষের সাহায্য নিয়ে প্রায় 7-8 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম আমার আজকের ভিডিওর প্রথম গন্তব্য, প্রায় 3 শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী যুগল কিশোর মন্দিরে। মন্দিরের সামনে আছে 3টি চূড়া বিশিষ্ট একটি তোরণ, আর তোরণের শীর্ষভাগে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। তার ঠিক নিচে দুই পাশে অবস্থান করছে গৌর নিতাই। আরও নিচে তোরণের দুপাশে রয়েছে 2টি সিংহের মূর্তি। তোরণদ্বার পেরিয়ে কয়েক পা এগিয়ে পৌঁছে গেলাম মূল মন্দিরে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের প্রাচীন একটি বকুল গাছ। জনশ্রুতি আছে একসময় এই বকুল তলায় শ্রীকৃষ্ণ ও রাধিকা বিগ্রহের শুভ মিলন অনুষ্ঠিত হয়েছিল। সেই স্মৃতি আজও বয়ে নিয়ে চলেছে শতাব্দী প্রাচীন এই বকুল গাছটি। এই যুগল কিশোর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কিশোর রূপের পূজা করা হয়। কথিত আছে একসময় গঙ্গারাম দাস নামে এক ভক্ত বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি এনে নবদ্বীপের সমুদ্রগড়ে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে বর্গী আক্রমণের সময় তিনি সেই বিগ্রহ নিয়ে আড়ংঘাটায় চলে আসেন। তখন এখানে গোপীনাথের একটি মন্দির ছিল। গঙ্গারাম দাস সেই মন্দিরের পাশেই আরেকটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে সেখানে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজা হতো। এরপর কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র মাটি খুঁড়ে একটি রাধিকা মূর্তি আবিষ্কার করেন। জনশ্রুতি অনুযায়ী স্বপ্নাদেশ পেয়ে তিনি সেই মূর্তিটি আড়ংঘাটায় এনে শ্রীকৃষ্ণের কিশোর বিগ্রহের পাশে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই যুগল বিগ্রহ যুগল কিশোর নামে পরিচিতি লাভ করে। বর্তমানে যে 5 খিলান বিশিষ্ট সুদৃশ্য মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1728 সালে নির্মাণ করেছিলেন। মন্দিরের পিছনের দিক দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। এই নদীর তীরের ঘাটটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নানা স্মৃতি। জনশ্রুতি আছে একসময় রাজা কৃষ্ণচন্দ্র রায় নৌকা থেকে নেমে এই ঘাটেই পদার্পণ করেছিলেন। আবার এই ঘাট থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এবার চূর্ণী নদীর পার ধরে যেদিকে যুগল কিশোর সেতু আছে, সেই দিকে এগিয়ে চললাম। চূর্ণিনী নদী আপন খেয়ালে আপন বেগে বয়ে চলেছে। এখানে চূর্ণী নদীর জল অত্যন্ত স্বচ্ছ জল। তলায় যে শ্যাওলা জমি আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানে আসলে আপনারা যদি মনে করেন একবার নদী পারাপার করবেন, তো এই যে সামনে একটা ছোট নৌকা আছে দেখুন, এই নৌকা করে নদীর এপার থেকে ওপারে বা ওপার থেকে এপারে আসতে পারেন। 2 টাকা করে পড়বে এপার থেকে ওপারে যাওয়ার জন্য, আবার ওপার থেকে এপারে আসার জন্য আরও 2 টাকা পড়বে। আর ওই দূরে যুগল কিশোর ব্রিজ দেখা যাচ্ছে, ওখানেতে এবার আমি যাব। এখানে নৌকা কিন্তু বাঁধা হয় না, একটা দড়ি বাঁধা আছে। এ দেখুন একটা দড়ি এপার থেকে ওপার পর্যন্ত বাঁধা আছে, আর নৌকার যিনি মাঝি তিনি দড়িটা টেনে টেনে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছেন। এইভাবেই এখানে নদী পারাপার করা হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চূর্ণী নদীর উপরে অবস্থিত
যুগল কিশোর সেতুর উপরে। ব্রিজের পাশে রয়েছে একটি লোকনাথ মন্দির। এটা লোকনাথ মন্দিরে প্রবেশদ্বার। সামনে সবুজে মোড়া একটা জায়গা, সবুজ গাছপালায় ভরে রয়েছে, আর এখানে একটা সবুজ ঘাসের গালিচা রয়েছে। মন্দিরে ওঠার জন্য যে সিঁড়িটা আছে, সিঁড়িটা কিন্তু দারুণ। দেখুন, দুদিক দিয়ে দুটো সিঁড়ি রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা। যে কোনো একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই হলো। তো চলুন, আমি ডান দিকে সিঁড়িটা দিয়ে ওপরে যাই। দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, জায়গাটা ভালো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকটা। ভিতরে উঠতে আরও বেশি ঠান্ডা লাগলো। আর ভিতরে দেখুন, ভিতরে লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে নিত্য এখানে পূজা হয়। মন্দিরের পিছন দিকে প্রচুর গাছপালা রয়েছে, আর এই পিছন দিয়েই বয়ে যাচ্ছে চূড়িনী নদী। লোকনাথ মন্দিরের পাশে আছে শ্রীরামকৃষ্ণ মন্দির। দ্বিতীয় তলায় মন্দিরটি অবস্থিত। সামনে একটা ছোট সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। কিন্তু সামনেই তো তালা মারা আছে, সুতরাং ভিতরে ঢোকা যাবে না। সিঁড়ির পাশে একটা বিবেকানন্দের মূর্তিও রয়েছে। সামনের সাদা রঙের ওই বিল্ডিংটা শ্রীরামকৃষ্ণ মন্দির, আর তার ওপারে লোকনাথ বাবার মন্দির আছে। আর এখানে আড়ংঘাটা হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সংঘ। তবে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না, কারণ তালা মারা আছে। এবারে আবার আমি যুগল কিশোর সেতুর ওপরে উঠব। ওখান থেকে একটা টোটো ধরে নেব। টোটো ধরে নিয়ে এবার আমি যাব খিসমা ফরেস্টে। এখান থেকে খিসমা ফরেস্টের দূরত্ব 1.5 কিলোমিটার। রাস্তার এই দিকটা আড়ংঘাটা স্টেশনের দিকে চলে গেছে, এদিকে আমি যাব না। ঠিক যেদিকে ব্রিজ আছে সেই দিক দিয়ে যাব আমি। একাধিক টোটো চালককে জিজ্ঞাসা করলাম খিসমা ফরেস্ট যাবে কিনা, কিন্তু কোনো টোটোই সেদিকে গেল না। তাই বাধ্য হয়ে এই প্রচন্ড গরমে 1.5 কিলোমিটার পথ হাঁটা দিলাম এবং হাঁটতে হাঁটতে অবশেষে খিসমা ফরেস্টের সামনে এসে দাঁড়ালাম। এই মেন রোড, এই দিক থেকে আমি এসেছি, আর মেন রোডের ওপরেই রয়েছে খিসমা ফরেস্ট। এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের পিছনে বন বিভাগের কর্মীদের একটি কোয়ার্টার রয়েছে। আর মেন গেট কিন্তু বন্ধ। পাশ দিয়ে একটা পায়ে হাঁটা পথ আছে, মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে বনের ভিতরে প্রবেশ করতে হবে। সরু একটা রাস্তা, ফরেস্টের সাইড দিয়ে এই রাস্তাটা রয়েছে, যেটা ফরেস্টের ভিতরে ঢুকছে রাস্তাটা। আর দেখুন রাস্তার দুধারের প্রাকৃতিক শোভা কতখানি সুন্দর। আস্তে আস্তে আমি ফরেস্টের ভিতরের দিকে যাচ্ছি। এই ফরেস্টের আয়তন 1.06 হেক্টর, প্রায় একটা নির্জন অরণ্য। চারিদিকে কেউ কোথাও নেই, গাড়ি ঘোড়ার শব্দও নেই, শুধু পাখিদের শব্দ আর বিভিন্ন পোকামাকড়ের শব্দ। তার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। আমার কথার শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ এখানে নেই, পাখিদের শব্দ ছাড়া। আর একটা জিনিস আমি এটা লক্ষ্য করলাম, এই ফরেস্টের ভিতরে ঢোকার পর থেকেই মাছি কিন্তু আমার সঙ্গ ছাড়ছে না। যেখানেই যাচ্ছি সঙ্গে সঙ্গে মাছি যাচ্ছে, গায়েতে হাতে বসছে, একটা বিরক্ত। আর এমনি ঘাম হচ্ছে। ভেবেছিলাম যে ফরেস্টের ভিতরে একটু বোধহয় ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা তো সেরকম কোনো ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি না। গাছের পাতাই নড়ে না, পাতাও যেন নিস্তব্ধ। আমি শুধু কেবল একা একা কথা বলে চলেছি। খিসমা ফরেস্টে প্রবেশ করে বেশ কিছুটা আমি ভিতরে এসে গেছি। এখানে দেখছি রাস্তা দুভাগ হয়ে গেছে, একটা বাঁ দিকে গিয়েছে, একটা ডান দিকে গিয়েছে। এখান থেকে কোনো একটা দিকে আমাকে যেতে হবে। তো আমি এখান থেকে ডান দিক দিয়ে যাচ্ছি। জানি না ডান দিকে কী আছে আর বাঁ দিকে কী আছে। নাম না জানা অচেনা গাছপালা রয়েছে, যার নাম আমি জানি না। গাছের নাম সম্পর্কে আমার বিন্দুবিসর্গ আইডিয়া নেই। এদিকেও রয়েছে বড় বড় গাছ রয়েছে, ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই রাস্তা। এই ফরেস্টে বাঘ, সিংহ, গন্ডার এইসব আছে, হরিণ আছে। এইসব আশা করে এখানে আসবেন না, কারণ এখানে কিছুই নেই। শুনেছি এখানে আছে শুধু খালি সাপ, যদিও আমি এখনও একটাও দেখতে পাইনি। সাপ আছে আর বিভিন্ন পাখি রয়েছে। যারা পাখি লাভার তারা আসতে পারেন এখানে। তবে পাখি দেখতে গেলে সকালের দিকে আসতে হবে। এখন ভরা দুপুর, প্রায় 12টা 40। এখন আপনারা পাখি সেই মতো দেখতে পাবেন না। এখানে বেড়াতে আসলে জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা আছে, আপনারা কেবল এই রাস্তা দিয়েই হেঁটে যাবেন। রাস্তার দুধারে যে জঙ্গল আছে তার ভিতরে আপনারা নামবেন না, কারণ এই জঙ্গলের ভিতরে সাপ বা অন্যান্য বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জন্য
রাস্তার উপর দিয়ে হাঁটাটাই নিরাপদ। তবে এই যে রাস্তাটা দেখছি এটা কিন্তু এবারে মাটির রাস্তা শুরু হয়ে গেছে। এতক্ষণ ইটের খোয়ার রাস্তা ছিল, কিন্তু এখন মাটির রাস্তা। সুতরাং বুঝতেই পারছেন, যদি বর্ষার সময় বা বৃষ্টির সময় এখানে বেড়াতে আসেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কাদা হয়ে যাবে চারিদিকে। এই জন্য সবচেয়ে ভালো হবে এখানে শুকনোর সময় বেড়াতে আসা, শীতকালে। আর গরমকালে আসাটা একটু ডিফিকাল্ট, কিন্তু তবুও যদি আসতে চান। আচ্ছা, এখানে আবার রাস্তা 3 ভাগ হয়ে গেছে। এইদিকে একটা চলে গেছে রাস্তা, একটা মাঝখানে এইদিকে চলে গিয়েছে, আর একটা এইদিকে চলে গিয়েছে। কোন দিকে যাব? ডান দিকে না বাঁ দিকে? আচ্ছা চলো, 7-এও নেই 5-এও নেই, আমি মাঝখানে মধ্যপন্থা অনুসরণ করে মাঝখানে রাস্তা দিয়ে কিন্তু আমি যাচ্ছি। আমি জানি না যে এই রাস্তাতে কি আছে এর শেষে। এতক্ষণ মাছির সঙ্গে সঙ্গে যাচ্ছিল, এখন আর মাছি গায়ে লাগছে না, এখন মশার সঙ্গে সঙ্গে যাচ্ছে। বেশ ছোট ছোট সাইজের আর কি মশা গায়ে বসছে। মাছি তো এতক্ষণ বিরক্ত করছিল, আর মশা এবারে কামড়াচ্ছে, জ্বালাও করছে। ফুল হাতে জামা পরে আসলে মনে হয় ভালো হতো, কিন্তু গরমকালে ফুল হাতে জামা ইম্পসিবল। এই ফরেস্টে আপনারা যখন আসবেন তখন খুব ভালো কিছু আশা করে আসবেন না। আপনি যদি একান্তই অববিট প্রিয় একটা মানুষ হন, নির্ভেজাল কোনো একটা প্রকৃতির মাঝে একা একা বা নিঃশব্দে নিরালায় ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাহলে এখানে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে আসার সময় অবশ্যই কিন্তু সঙ্গে করে জল এবং খাবার রাখবেন, কারণ ভিতরে তো জল বা খাবার কিছু পাওয়া যাবেই না। ইভেন গেটের সামনে যেখান থেকে খিসমা ফরেস্টের শুরু আর কি, সেখানেও দেখলাম কোনো খাবারের দোকান বা কোনো জলের দোকান কিছু নেই। আমি এখনও ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে চলেছি। রাস্তা দেখুন ক্রমশ সরু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও সরু হয়ে যাচ্ছে। শুধুমাত্র পায়ে চলা একটা রাস্তা, দেখে বোঝা যাচ্ছে যেখান দিয়ে মানুষজন চলাফেরা করে তার একটা নিশানা রয়েছে। সেই নিশানা ধরে ধরে আমি এগিয়ে চলেছি। একেবারে গভীরে প্রবেশ করেছি। বর্ষাকালে অবশ্যই আসবেন না, কারণ বর্ষাকাল এই জায়গাটা বা এই ফরেস্ট একেবারেই উপযুক্ত নয়। সামনে একটা উঁচু ঢিবি আছে, উঁচু ঢিবির ওপরে উঠছি। সম্ভবত ফরেস্ট এখানে শেষ হয়ে গেছে। এবারে আম বাগান দেখতে পাচ্ছি, চলুন আম বাগানের ভিতরে ঢুকি। এই আম হয়ে আছে, ওই আম ঝুলছে, আর ওইদিকে কিছু লোকজন আছে যারা মনে হয় আম পাড়ছে। বাহ, অনেক আম এখানে নিচে পড়ে নষ্ট হয়ে আছে দেখছি। আম বাগানের শেষে একটা রজনীগন্ধার বাগান দেখতে পেলাম। ছোট ছোট রজনীগন্ধা গাছ হয়ে আছে, এখনও ফুল ফোটেনি। সামনের যে জায়গাটা আমি আপনাদেরকে এবার এনেছি, একটা দুর্দান্ত জায়গা, রজনীগন্ধার বাগান। রজনীগন্ধা ফুটে আছে, দেখুন দারুণ লাগছে। রজনীগন্ধা ফুটে আছে অজস্র। আচ্ছা, এদিকে আবার জবা ফুল গাছ, জবা ফুলের বাগান। আমি জবা ফুল দেখেছি, কিন্তু জবা ফুলের এরকম বাগান এর আগে আমি কখনো দেখিনি। মশা এবং মাছি এই দুজনের অভ্যর্থনা আমি বেশ ভালোভাবেই গ্রহণ করলাম। এখন মশা মাছি দুটোই সঙ্গে সঙ্গে চলেছে। তো যাই হোক, ফরেস্ট থেকে এবার আমি আবার বাইরে বেরিয়ে যাব। সম্ভবত মশা এবং মাছি এরা চাইছে না আমি ভিতরে আর বেশিক্ষণ থাকি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা চাইলে এখান থেকে একবার ঘুরে যেতে পারেন। থ্যাংক ইউ।